দর্শক আমন্ত্রণ জাগো স্পোর্টসের আজকের আয়োজনে, সাথে আছি আমি মামদুহা রাইসা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরেও 2-1 ব্যবধানে সিরিজ জয় করেছে টাইগাররা। ব্যাটিং বোলিংয়ের দারুণ পারফরমেন্স দেখিয়েছে মিরাজের দল। এই সিরিজ জয়ের মধ্য দিয়ে কি ওয়ানডেতে বাংলাদেশের পুরনো রূপ ফিরে আসতে শুরু করেছে? পেস বোলারদের পারফরমেন্সে যে ভূমিকা রেখেছে সিরিজের জয়ে, এই ভূমিকা কতদিন থাকবে? পেসারদের সুরক্ষায় কি করতে পারে বিসিবি? আজ শুরু হচ্ছে টি-20 সিরিজ। বাংলাদেশ এই সিরিজে কেমন করতে পারে? বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের নানা বিষয় নিয়ে আজ জাগো স্পোর্টসের টকশোয় আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ও বিশিষ্ট ক্রিকেট বিশ্লেষক আরিফুল রহমান বাবু। বাবু ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ রাইসা আপনাকে। প্রথমে ওয়ানডে সিরিজ দিয়ে একটু শুরু করি। প্রথম ম্যাচে হেরে যেভাবে পিছিয়ে গিয়েছিল এবং এর পরপর কিন্তু দুটি ম্যাচে কিন্তু তারা জিতেছে এবং সিরিজও কিন্তু জিতলো বাংলাদেশ। সেই সঙ্গে আপনি যদি একটু জানতে চাই যে টাইগারদের এভাবে সিরিজ জয়, এটা কি আসলে এই জয়কে আপনি কিভাবে দেখছেন, বা এই জয়টা কি পুরনো ইতিহাসকে বা পুরনো ঐতিহ্যকে ফেরার কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? আপনার একদম বটম যেখানে আপনি শেষ করলেন সেটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা একটা সুস্পষ্ট আভাস বা ইঙ্গিত যে বাংলাদেশ আবার ওয়ানডেতে ফিরে পেতে যাচ্ছে তাদের হারানো ঐতিহ্য। আমি ঘুরে দাঁড়ানো বলবো না, এই কারণে যে বাংলাদেশ কিন্তু এর আগেও সিরিজ জিতেছে। এর আগে তারা পাকিস্তানের সঙ্গে জিতেছে, তারও আগে আরও একটা সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও জিতেছে। কাজেই আমার মনে হয় বাংলাদেশ ওয়ানডেতে একটা সময় খুব সেটেলড দল ছিল, মাঝখানে কিছুটা আনসেটেলড হয়ে গিয়েছিল। বাট এটা ক্রিকেটে যায়। ক্রিকেটে যেমন ব্যক্তির পারফরমেন্স ওঠানামা করে, আমরা বলি যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তো একটা ক্রিকেটারের, একটা পারফর্মারের ফর্ম ওঠানামা যেমন করে, পারফর্মারের সমষ্টি নিয়েই তো একটা দল। তো সেই দলেরও কিন্তু পারফরমেন্স ওঠানামা করতেই পারে। বাংলাদেশের হয়তো মাঝখানে পারফরমেন্সের গ্রাফটা একটু নিচুতে ছিল, বাট আবার উঠে এসেছে এবং দ্য ওয়ে আমাদের প্লেয়াররা কামব্যাক করেছে, যেটা আপনি আপনার ভূমিকায় বললেন। প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর ইভেন আমাদেরও মনে হয়েছিল যে এইবার বোধহয় নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ নাও পারতে পারে। বাট খুব কারেজ নিয়ে, আস্থার সঙ্গে এবং নিজেদের সামর্থ্যের প্রতি বিশ্বাস রেখে আমাদের ক্রিকেটাররা যে পারফরমেন্সটা দেখিয়েছে, সেটা শুধু তাদেরকে সিরিজেই জেতায়নি, আমাদেরকে আশাবাদী করে তুলেছে যে বাংলাদেশ আবারও ওয়ানডেতে দল হিসেবে হয়তোবা দাঁড়িয়ে যাবে এবং দাঁড়াতে শুরু করেছে। প্রত্যেকটা সেক্টরে, ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে আমাদের প্লেয়ারদের মধ্যে ভালো খেলার একটা আকুতি ছিল, তাগিদ ছিল এবং দৃঢ় সংকল্প ছিল। আমরা সবসময় বলি যে ভালো খেলার ইচ্ছে এবং আত্মনিবেদনের সোজা কথা সফল পরিসমাপ্তি ঘটে হচ্ছে প্রাপ্তিতে, অর্জনে। সেটা ছিল বলেই বাংলাদেশ আমার মনে হয় বেশ কিছুদিন পরে ওয়ানডেতে একটা ভালো দলের মতো খেলে। আবারও এখানে একটা না বললেই নয়, নিউজিল্যান্ডের কিন্তু এটা মেইন দল না। নিউজিল্যান্ডের কেউ কেউ বলেন সি দল, কারণ নিউজিল্যান্ডের একটা বড় অংশ খেলছে ভারতের আইপিএলে, তাদের মেইন স্টিমের। আবার কিছু প্লেয়ার খেলছেন পাকিস্তানের পিএসএলে। বাট নিউজিল্যান্ড ক্রিকেটে একটা প্রতিষ্ঠিত শক্তি, ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের চেয়ে অনেক ওপরে তাদের অবস্থান। তারা তাদের ঘরোয়া ক্রিকেটের যারা ভালো পারফর্মার, 4 জন ক্রিকেটার আছেন যারা বাংলাদেশে এর আগে খেলেছেন এই দলের। সেই দলের সঙ্গে আমি মনে করি যদি বাংলাদেশ সিরিজ হেরে যেত, সেটা অবশ্যই অনেক হতাশারও হতো এবং আমরা হয়তো বা আরও তলানির দিকে চলে যেতাম। বাট সেখান থেকে বাংলাদেশ যেই দলের সঙ্গে জিতুক না কেন নামে নিউজিল্যান্ড, এবং সেই দলে বেশ কজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার আছে, তাদের সঙ্গে জিতে আমি বলবো আমাদের প্লেয়াররা মোরালি নিজেদেরকে আরও বুস্ট আপ করেছে। এবং আমরা যারা ক্রিকেট অনুরাগী আছি, ক্রিকেট বিশ্লেষক তো সেকেন্ডারি, আগে তো আমি বাংলাদেশের নাগরিক এবং একজন ক্রিকেট অনুরাগী, আমরা অনেক আশাবাদী হয়েছি এবং আমরা সন্তুষ্ট। এবং ইটস এ ভেরি গুড সাইন যে বাংলাদেশ টিম আমার মনে হয় আবার দল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। ভবিষ্যতেও নিশ্চয়ই আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে আরো ভালো জায়গায় দেখতে পাবো। অবশ্যই আমার বিশ্বাস যে বাংলাদেশ এই সিরিজ জয়ে অনুপ্রাণিত হয়ে নিশ্চিতভাবে, আপনি এখন টি-20-এর প্রসঙ্গে চলে যাবেন, আমার বিশ্বাস টি-20তেও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে। এবং এই সিরিজ জয়ের মধ্যে কিন্তু আরেকটু জানতে চাই যে বোলারদের পারফরমেন্স কিন্তু বেশ দারুণ ছিল, বিশেষ করে পেসারদের। এই পেসারদের উন্নতির জন্য আসলে বিসিবি কি পদক্ষেপ নিচ্ছে এবং নতুন যারা আছে তাদের সুরক্ষার জন্য আসলে বিসিবি কি ধরনের পদক্ষেপ নিতে পারে? আপনার প্রশ্নের দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে যে পেসারদের
ইমপ্রুভমেন্টের জন্য বিসিবি কি করতে পারে। এটার উত্তর দিতে গেলে প্রথমেই আসবে যে পেসারদের ইমপ্রুভমেন্টের জন্য অলরেডি বিসিবি এফেক্টিভ স্টেপ নিয়েছে বলেই কিন্তু উই হ্যাভ গট সাম কোয়ালিটি ফাস্ট বোলার। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো খেলবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ হচ্ছে প্লেয়ারদেরকে প্রোভাইড করা, তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস অ্যান্ড লজিস্টিক অল সর্ট অফ সাপোর্ট দেয়া। সেই কাজগুলো বিসিবি করেছে বলেই কিন্তু আমরা উই হ্যাভ গট সাম কোয়ালিটি ফাস্ট বোলার্স। অফকোর্স তাসকিন মুস্তাফিজ আগে থেকেই তৈরি ছিলেন, নাহিদ রানা উঠে এসেছেন, শরীফুল উঠে এসেছেন, হাসান মাহমুদ ইনজুরির কারণে খেলতে পারছেন না, নতুন করে টি-20তে রিপন মণ্ডলকে নেওয়া হয়েছে, আব্দুল গাফফার সাকলাইনকে নেওয়া হয়েছে। দে আর নিউ কামার্স, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট যে তারাও ভালো করবেন। কাজে আমার কাছে মনে হয় বাংলাদেশের ফাস্ট বোলারদের জন্য ক্রিকেট বোর্ডের প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে তারা কোয়ালিটি কোচ আনার ব্যবস্থা করেছেন। আনডাউটেডলি বাংলাদেশের ফাস্ট বোলারদেরকে ডেফিনেটলি আপনার একেবারে গ্রাসরুট লেভেল থেকে ফাস্ট বোলারদের তুলে আনার জন্য বা বিসিবি উদ্যোগ নিয়েছে, এবং কোয়ালিটি ফাস্ট বোলিং কোচ ক্রমাগত থাকায় আমাদের ফাস্ট বোলাররা অনেকটা গ্রুম হচ্ছে, তাদের স্কুলিংটাও ভালো হয়েছে। এখন যেটা ক্রিকেট বোর্ডের করণীয়, ফাস্ট বোলারের সংখ্যা বাড়াতে হবে, এবং এই ফাস্ট বোলার ডিপার্টমেন্টে আপনার যত কোয়ালিটি ফাস্ট বোলার থাকবে তত আপনি এক একজনকে রেস্ট দিয়ে খেলাতে পারবেন। কারণ আপনি জানেন রাইসা, ফাস্ট বোলিং হচ্ছে ক্রিকেটের সবচেয়ে হার্ড পার্টটা তারা বেয়ার করেন। একজন ফাস্ট বোলার 30 গজ দৌড়ে তারপরে একটা ডেলিভারি দেন। একটা ডেলিভারি মানে প্রতি ওভারে তাকে 6টা ডেলিভারি দিতে হয়, তার মানে 3 6 18 180 গজ তিনি প্রতি 3 মিনিটের মধ্যে দৌড়চ্ছেন, বল করছেন। তার শোল্ডার থেকে শুরু করে নিয়ে তাদের সাইড স্ট্রেন, তার অল বডিজ মাসল এখানে কাজ করছে। কাজেই প্রচণ্ড স্টামিনা না, শুধু প্রচণ্ড ফিটনেস দরকার। এই ফিটনেস লেভেলটা তখনই ভালো থাকবে যখন খেলার মাঝে মাঝে তারা রেস্ট পাবেন। আমাদের যেহেতু মোস্ট অফ দ্য পেস বোলার হচ্ছে ইয়াং, 20 থেকে 22 24 25 বছরের, এই ইয়াং ফাস্ট বোলারদেরকে রেস্ট দিয়ে যদি বিসিবি খেলাতে পারে, যদি আমাদের কোয়ালিটি ফাস্ট বোলার থাকে, যে আমার 8 জন কোয়ালিটি ফাস্ট বোলার আছে, আমি এই সিরিজে 4 জনকে খেলাবো, আবার পরের সিরিজে 2 জনকে রেস্ট দিয়ে আবার নতুন 2 জনকে আনবো, তাহলেই এদেরকে দীর্ঘদিন এদের কাছ থেকে সার্ভিস পাওয়া যাবে, ইনজুরি মুক্ত রাখা যাবে। বাট আমরা যদি এই ইয়াং বাঞ্চকে ক্রমাগত খেলতে দেই, তারা যে ওয়ার্কলোডটা তাদের উপরে পড়বে, সেই ওয়ার্কলোডটা তারা কুলিয়ে উঠতে নাও পারে। যদিও কারো কারো ফিটনেস লেভেল অনেক ভালো আছে, আবার কারো হয়তো ততটা নেই। কাজে ক্রিকেট বোর্ড যেটা করতে পারে, ফার্স্ট পার্টটা তারা সাফল্যের সঙ্গে করেছে, কোয়ালিটি ফাস্ট বোলিং কোচ এনে এবং উইকেটের মানটা ভালো করে। আগে আমাদের উইকেট ছিল ডেড উইকেট, স্লো উইকেট, যেখানে ফাস্ট বোলারদের করণীয় কিছু ছিল না। এখন আমাদের উইকেটটা ভালো হয়েছে, একটু বেটার উইকেট পেয়ে আমাদের ফাস্ট বোলাররা ডেভেলপ করছে। এই পার্টটা ভেরি স্মুথলি ক্রিকেট বোর্ড করেছে। এখন যেটা করতে হবে, আপনি যেটা আপনার প্রশ্নের লাস্ট পার্ট যেটা ছিল, যে এই বোলারদেরকে কিভাবে ইনজুরি মুক্ত রাখা যায়, সেক্ষেত্রে বিসিবির করণীয় হচ্ছে কোয়ালিটি পেস বোলারের সংখ্যা বাড়িয়ে এই ফাস্ট বোলারদেরকে বিশ্রামে রেখে রেখে তাদেরকে বিভিন্ন সিরিজ খেলার ব্যবস্থা করা। কারণ আপনাকে বলে দিই, আজকে থেকে যে টি-20 সিরিজ শুরু হবে, এই সিরিজ শেষ হওয়ার আবার 3-4 দিন পরেই পাকিস্তানের সঙ্গে 2 ম্যাচের টেস্ট সিরিজ, এবং মোরাললেস এই বোলারগুলোই খেলবেন। কাজে এখানেও কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্রামে রেখেই কিন্তু কয়েকজনকে এই সিরিজে রাখেননি। এভাবেই যদি আগামীতে তারা বিশ্রামে রেখে এবং প্লেয়ারদের ফিটনেস লেভেলটা যাতে সুন্দরভাবে সঠিকভাবে পরখ এবং যাচাই বাছাই করে, আমাদের ট্রেনার আছেন, ফিজিও আছেন, তাদেরকে দিয়ে যদি ক্রিকেট বোর্ড ফাস্ট বোলারদের স্বাস্থ্য পরীক্ষাটা নিয়মিত করেন, তার ফিটনেস লেভেল কোথায় আছে, কারো একটু ফিটনেসে ঘাটতি থাকলে তাকে ওই সিরিজে বিশ্রাম দিয়ে দিতে হবে। এভাবে যদি ক্রিকেট বোর্ড আগামী দিনে সোজা কথা ফাস্ট বোলারদের নার্সিং করেন, আমার বিশ্বাস এখন আমরা যে কোয়ালিটি ফাস্ট বোলিং সেট আপ পেয়েছি, এটা লং টাইম আমরা তাদের কাছ থেকে সার্ভিস পেতে পারি। আচ্ছা, নিশ্চয়ই বিসিবি তাদের জন্য উপযুক্ত পদক্ষেপই নিবে। সেই সাথে আমি যদি বলি যে টি-20 সিরিজ আজ থেকে শুরু হচ্ছে, এবং লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের এই ম্যাচ আসলে কেমন করতে পারে, বা বাংলাদেশ একাদশে আসলে কেমন করতে পারে? আমার কাছে মনে হয় বাংলাদেশ, যেহেতু আপনার অনেকগুলো প্লেয়ার প্রায় ওয়ানডেতেও খেলেছেন এবং এই টি-20তেও থাকবেন, লিটন দাস হিমসেলফ ছিলেন, কাজে আমার কাছে মনে হয় যে তানজিদ তামিম ছিলেন, অনেকেই ছিলেন, তৌহিদ হৃদয় ছিলেন। আমার মনে হয় বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের যে একটা কি বলবো সুবাতাস,
সেটা এখন বাংলাদেশের টেন্টে বইছে, ড্রেসিং রুমে বইছে, টিম হোটেলে বইছে, টিম বাসে করে যখন প্লেয়াররা আসেন তখনও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনার একটা সুন্দর পরিবেশ, একটা সুখময় পরিবেশ পরিস্থিতি এবং প্লেয়ারদের মোরাল হাই করার জন্য এগুলো খুব এফেক্টিভ। আমার কাছে মনে হয় বাংলাদেশ মোরালি খুব হাই আছে। টি-20তেও এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এবং লিটন দাসের ক্যাপ্টেন্সিতে আমার মনে হয় আমরা টি-20তেও দল হিসেবে প্রায় দাঁড়াতে শুরু করেছি এবং এই সিরিজে কিছু ইয়াং আপকামিং প্লেয়ারকে সুযোগ দেয়া হয়েছে। ক্রিকেট বোর্ড বা সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট যাই বলি না কেন, তারা কিছু তরুণ ইমার্জিং প্লেয়ারের দিকে তারা একটু চোখ বোলাতে চেয়েছেন যে দেখি আমরা দু একটা নতুন অপশন তৈরি করতে পারি কিনা। কয়েকজনকে রেস্ট দেওয়া হয়েছে, আপনি জানেন তাসকিন রেস্টে, মুস্তাফিজ রেস্টে, নাহিদ রানা রেস্টে। এই তিনজন বাংলাদেশের হাই কোয়ালিটি ফাস্ট বোলিংয়ের যে তিনটা স্তম্ভ, তাদেরকে বিশ্রাম দিয়ে তরুণ রিপন মণ্ডল, আপনার আব্দুল গাফফার সাকলাইন, এদেরকে নেওয়া হয়েছে। কাজে আমার কাছে মনে হয় যে লিটন দাসের নেতৃত্বে একটা বাঞ্চ অফ ইয়াং কোর তারা খেলতে যাচ্ছে এবং আমি হোপফুল যে বাংলাদেশ ওয়ানডের মতো টি-20তেও সিরিজ জিতবে। আমরাও তাই আশা করছি। দর্শক, এই মুহূর্তে অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিয়ে যাচ্ছি। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে all time চলে healthy life, জীবনের সাথে চলে high five, all time ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে high five, all time healthy life। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে high five, all time healthy life। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দর্শক, আবারও ফিরে আসলাম জাগো স্পোর্টসের আজকের আয়োজনে। বাবু ভাই, আপনার সাথে কথা বলছিলাম, এই মুহূর্তে একটু জানতে চাইবো যে টি-20তে জিততে হলে ওপেনিংয়ের জুটির ভূমিকা কিন্তু অনেক বেশি এবং প্রায় সময় কিন্তু বাংলাদেশের এই সময়টা আসলে ক্লিকই করে না, এমনও কথা প্রচলিত। এবং তানজিদ তামিম এবং পারভেজ ইমনরা আসলে কি পারবেন এই দুর্নাম ঘুচাতে, কি মনে হয় আপনার? অনেক একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। হ্যাঁ, টি-20তে যেহেতু মাত্র 120 বলের খেলা, তো ওপেনাররা যেহেতু ওপেনার নামের মধ্যেই আছে, যারা প্রারম্ভিক ব্যাটসম্যান বা শুরু যারা করেন, তারা বেশি বল খেলতে পারবেন। এটা তো একদম মানে অঙ্কের হিসেবেই সহজ হিসেব। যারা পরে নামবে তাদের কম বল খেলার সুযোগ থাকবে। কাজেই ওপেনারদের সুযোগ আছে বেশি বল ফেস করার তথা বেশি রান করার। কিন্তু এই জায়গাটাতে পৃথিবীর সব দল ভালো করে, আমরা ততটা ভালো করতে পারি না। পৃথিবীর সব দল ওপেনারদের হাত দিয়ে প্রথম 6 ওভারে যখন ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে 60 রান 70 রান তুলে নেয়, আমরা দেখা গেল তখন স্ট্রাগল করি। আমরা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় 30 for 2, মানে যেখানে অন্য দলগুলো 60 রান করে 6 ওভারে, আমরা করি 30 রান, দুজনকে হারিয়ে ফেলি। সেদিক থেকে বাংলাদেশের একটু নতুন দিনের সূচনা করতেই হবে। ওপেনিং জুটিটা আমার কাছে যেটা মনে হয় ভালো করতে পারে, এই কারণে সম্ভবত বাংলাদেশ ওয়ানডে পর টি-20তেও তানজিদ তামিম, পারভেজ ইমনকে দিয়ে ওপেন না করিয়ে তানজিদ তামিমের সঙ্গে এই টি-20 ফরম্যাটেও সাইফ হাসানকেই আমরা ওপেন করতে দেখব। তো যেহেতু সাইফ হাসান এবং তানজিদ তামিম ওয়ানডেতে থিতু হয়ে গেছেন, তারা জানেন ওপেনিং করতে গেলে কি কাজটা করতে হবে। তো সেই জুটিটা যদি আবার টি-20তে ওপেন করেন, আমি আশাবাদী তাদের আস্থা, আত্মবিশ্বাসটা বেশি থাকবে এবং করণীয় কাজগুলো তাদের জানা। ওয়ান ডাউনে অফকোর্স খেলবেন ক্যাপ্টেন লিটন দাস। পারভেজ ইমনকে 4-এ খেলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পারভেজ ইমন লাস্ট সিরিজেও 4 নম্বরে খেলেছিলেন। কাজে এই 4 জন, তানজিদ তামিম উইথ সাইফ হাসান উইল ওপেন, ওয়ান ডাউনে ক্যাপ্টেন লিটন এবং 4-এ হচ্ছেন পারভেজ ইমন। এই 4 জনের 2 জনও যদি আপনার বড় ইনিংস খেলতে পারে, ডেফিনেটলি আমরা আগে আর পরে যখনই ব্যাট করি না কেন আমাদের ব্যাটিংটা ক্লিক করবে, আর ব্যাটিং ক্লিক করলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা সবসময়ই বেশি থাকে। আচ্ছা,
মিডল অর্ডারের ভূমিকা নিয়ে একটু আলোচনা শুনতে চাই। হ্যাঁ, মিডল অর্ডারে আমাদের এক্সপেরিয়েন্স প্লেয়ার কম, কারণ আপনি জানেন দীর্ঘদিন আমাদের মিডল অর্ডারে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন, অনেক দিন খেলেছেন। তামিম ইকবাল ওপেন করেছেন, তার সঙ্গে সাকিব, মুশফিক, রিয়াদ 4, 5, 6 এক যুগের বেশি সময় খেলেছেন, প্রায় 14-15 বছর। তা আপনি যখন 14-15 বছর একটা পজিশনে 3-4 জন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারকে নিয়মিত খেলাবেন বা এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনাররা নিয়মিত খেলবেন, তাদের যে এক্সপেরিয়েন্সটা হয়ে যায়, তারা যতটা সাবলীল এবং পরিবেশ পরিস্থিতি মোকাবেলায় তারা যতটা দক্ষ অভিজ্ঞতা অর্জন করেন, নতুন প্লেয়াররা এসেই কিন্তু সেটা পারবে না। কাজেই এখন কিন্তু সাকিবও নেই, টেস্ট ছাড়া মুশফিকুর রহিমও নেই, মাহমুদুল্লাহ রিয়াদও কোথাও নেই, তামিম তো আগে থেকেই নেই। এখন নতুন হিসেবে তৌহিদ হৃদয় আছেন, আমি তার কাছ থেকে আশা করব। পারভেজ ইমনকে 4-এ খেলানো হবে, তার কাছ থেকে আশা করব। এবং শামীম হোসেন পাটোয়ারি, তিনি হয়তো 6-এ খেলবেন। এদের দিকেই বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ যেটা মূল কথা হচ্ছে, অভিজ্ঞতা একটা বড় সম্পদ, বাট অভিজ্ঞ ক্রিকেটাররা সবসময় থাকবে না। এখন অভিজ্ঞদের জায়গায় নবীনরা দায়িত্ব পেয়েছেন, সুযোগ পেয়েছেন, তাদেরকেও ধীরে ধীরে স্টেপ আপ করতে হবে। এবং এই তৌহিদ হৃদয়রা, শামীম হোসেন পাটোয়ারিরা, যদি পারভেজ ইমনরা যদি রাতারাতি তারা সাকিব মুশফিক হয়ে উঠতে পারবেন না, বাট যদি তাদের কমিটমেন্ট থাকে, ডেডিকেশন থাকে এবং এফোর্টটা যদি তারা জায়গা মতো দিতে পারেন, তাহলে অবশ্যই মানুষের তো অসম্ভব বলে কিছু নাই। সাকিবও তো একদিনে গড়ে ওঠেনি। কাজে আমি বিশ্বাস করি আমাদের যারা ইয়াং মিডল অর্ডার আছেন, তাদের কোয়ালিটি আছে, বাট তাদের অবশ্যই মোটিভেটেড থাকতে হবে এবং ডেডিকেশন থাকতে হবে। তাদের সামর্থ্যের সবটুকু নিংড়ে চেষ্টা যদি তারা করেন, অবশ্যই আমাদের এই মিডল অর্ডারটাও ধীরে ধীরে আগের চেয়ে ইমপ্রুভ হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা বাবু ভাই, এবার একটু বিসিবিতে আসি। তামিম ইকবালের নেতৃত্বাধীন যে বোর্ড, এটি আসলে তিনি কিন্তু অনেক কিছুই করার চেষ্টা করছেন, যেমন ভাতা বাড়ানো, বেতনের আওতায় আনা এবং ক্যাপ্টেন্স কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে বা শুরু করছে। বাবু ভাই, এইসব পদক্ষেপের কারণে কি বাংলাদেশের ক্রিকেটের উন্নতি আসলে কেমন হবে বলে আপনার মনে হয়? উন্নতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই কারণে তামিম ইকবাল যেগুলো করেছেন সবগুলো দৃশ্যমান হয় না। অনেক সময় ক্রিকেট বোর্ডে বা বিভিন্ন ফেডারেশনে ডিসকাশন হয়, ডিসিশন হয়, বাট ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নটা কম হয়। এটা আমাদের দেশেই তাই কম। আমরা আলোচনায় থাকি, সিদ্ধান্তে থাকি, বাস্তব রূপে ততটা কার্যকর থাকি না। তামিম ইকবাল যেগুলো করেছেন এগুলো কিন্তু অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে। ক্যাপ্টেন্স কার্ড দেওয়া, ক্যাপ্টেনদেরকে শুধু সম্মান জানানো না, তাদেরকে একটা অ্যাট এ টাইম একটা সুযোগ সুবিধা দিয়ে দেওয়া, তাদেরকে অনার জানানো এবং তারা যাতে সবসময় স্বাস্থ্য বিমার অধীনে থাকতে পারেন। একজন রিটায়ার্ড ক্যাপ্টেনও, এটা কিন্তু একটা অনেক বড় জিনিস। তার স্বাস্থ্য সেবাটা যদি ক্রিকেট বোর্ড তাকে নিশ্চিত করতে পারেন। এখন আজকে 20 বছর আগে একজন ক্যাপ্টেন রিটায়ার্ড করেছেন, তাকে কিন্তু নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কারণ এখন তিনি হয়তো 20 বছর আগে রিটায়ার্ড করা মানে হি ইজ নিয়ার অ্যাবাউট 60। তো বাংলাদেশে 60 বছরের একজন নিয়মিত চেক আপ করতে যেতে হয়। সেই ক্যাপ্টেন যখন ফর্মার ক্যাপ্টেন ক্রিকেট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য বিমার অধীনে থাকবেন, ক্রিকেট বোর্ডই তার স্বাস্থ্যের মেডিকেলের দ্যাট ইজ চিকিৎসার ব্যবস্থাটা করে দেবে, এটা তো তার জন্য বড় পাওয়া। শুধু ইন্টারন্যাশনাল ম্যাচ হলে তারা ফ্রি টিকিট পাবেন, তাদের গাড়িটা যাতে ভালো মতো পার্কিং করতে পারেন, সেটাই না। এগুলো একটা বড়, কিন্তু আমি বলবো যে মানে ফর্মারদের জন্য একটা বড় প্লাস। তারপরে বেতন ভাতা বাড়ানো একেবারে স্টেট ওয়েতে, ইভেন নারী ক্রিকেটারদের বিশেষ করে, এটা তো খুব এফেক্ট রাখবে। কারণ আপনি এন্ড অফ দ্য ডে, আপনি যখন একটা পেশায় থাকবেন, আপনি যখন প্রপার ইনসেন্টিভ পাবেন, অটোমেটিক আপনার কিন্তু ডেডিকেশনটা হাই হবে। এটা খুব স্বাভাবিক। একটা জায়গায় সুযোগ সুবিধা, অর্থায়ন যদি বেশি থাকে, সেখানে যারা এমপ্লয়ি থাকবেন, এন্ড অফ দ্য ডে প্লেয়াররাও তো এমপ্লয়ি, তারা তো জাতীয় দলে খেলেন, কিন্তু এর বিনিময়ে তো তারা একটা বিনিময় মূল্য পান। সেটা যখন বেশি থাকবে, তাদেরকে বেশি ফ্যাসিলিটিস প্রোভাইড করলে তাদেরও ভালো খেলার ইচ্ছেটা বাড়বে, তাদেরও সংকল্পটা বেশি থাকবে। না, জাতীয় ক্রিকেট বোর্ড আমাদেরকে এই পরিমাণ দিচ্ছে, আমরাও রিটার্নটা বেশি দেওয়ার চেষ্টা করি। কাজে আমার কাছে মনে হয় তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর, তিনি নিজে যেহেতু ক্রিকেটার ছিলেন এবং একদম মডার্ন ডেজের ক্রিকেটার, গত বছর পর্যন্ত তিনি ক্রিকেট খেলেছেন, কাজে তামিম ইকবালের ক্রিকেট বোধ, ক্রিকেট জ্ঞান
এবং তার যুগ উপযোগী যে চিন্তাটা, যে আধুনিক মনস্কতা শুধু না, তিনি জানেন 2026 সালে ওয়ার্ল্ড ক্রিকেটটা কোথায় দাঁড়িয়ে আছে, সেভাবে তিনি এগোনোর চেষ্টা করছেন। আমার কাছে মনে হয় যেহেতু এটা অ্যাডহক কমিটি মাত্র 3 মাসের জন্য, তারপরে যদি তামিম ইকবাল পূর্ণ মাত্রায় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হন, তখন তাকে মূল্যায়ন করার একটা সময় এবং সুযোগ অবকাশ আসবে। বাট আমি এই 20 দিনের 25 দিনের তামিমকে নিয়ে এখনই চরম মন্তব্য করব না। বাট আমার কাছে মনে হয় হি স্টার্টস ওয়েল, এবং দ্য ওয়ে তিনি এগিয়ে যাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটে একটা নতুন দিনের, একটা নতুন সূর্যের আমি হাতছানি খুঁজে পাচ্ছি। আবারও বলছি, তামিম ইকবালের মতো যুগ উপযোগী চিন্তাশীল, ক্রিকেট বোধ বুদ্ধি সম্পন্ন ক্রিকেট পার্সোনালিটি যদি দেশের ক্রিকেটে নেতৃত্বে থাকে, অবশ্যই বাংলাদেশ সময় উপযোগী যে কার্যক্রমগুলো, যে পদক্ষেপগুলো, সেগুলো নিতে পারবে, এবং আমরা অলরেডি তার সিনড্রোম দেখতে পাচ্ছি। এবং আমরাও তা আশা করতে পারি বাংলাদেশ ক্রিকেট হ্যাঁ, আশা বোর্ডের করাই সামনে। যায়। জি, ধন্যবাদ আপনাকে বাবু ভাই। ধন্যবাদ রাইসা আপনাকেও, এবং আমাদের দর্শকদের জন্য বরাবরের মতো শুভেচ্ছা, শুভকামনা। দর্শক, এই ছিল অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন জাগো স্পোর্টসে।